ওয়েলকাম টু অল অফ ইউ। এখনো পর্যন্ত আমরা যেগুলো পড়েছি আজকে আমি সেখান থেকেই শুরু করতে চাইছি। এর আগে তোমরা শিখেছো যে কোনো একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যখন স্টেটরে আমরা তিনটে সাপ্লাই ফেজকে কানেক্ট করি তখন সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড হলো ns অর্থাৎ সিনক্রোনাস স্পিড। তাহলে এটা হলো স্টেটরে ধরো তিনটে ফেজ আমরা বাইরে থেকে কানেক্ট করেছি, R1, Y1 এবং B1, অর্থাৎ ভেতরে যে ওয়াইন্ডিংটা রয়েছে তার তিনটে টার্মিনাল, এইটা আমরা সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করেছি। তার ফলে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে যার স্পিড হলো ns। এখন ভেতরে যে রোটরটা রয়েছে তোমরা আগের দিন পড়েছো যে রোটরে যে কন্ডাক্টর আছে সেখানে একটা ভোল্টেজ ইন্ডিউস হবে, সেই ভোল্টেজটার নাম দিয়েছিলাম আমরা E2 এবং সেই সঙ্গে এখানে একটা টর্ক প্রডিউস হবে এবং সেই টর্কের ফলে রোটরটা ঘুরবে এবং রোটরের যে ঘোরার স্পিড হবে সেটা nr। এই টর্ক প্রোডাকশন কিভাবে হবে না হবে এগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করেছি অলরেডি। এবং এই যে রোটরের স্পিড nr, এই nrটা সিনক্রোনাস স্পিড অর্থাৎ ns এর থেকে কম, বিকজ অফ দ্য ইনার্সিয়া অফ দিস বডি। কারণ এই রোটর বডিটার একটা মাস থাকার কারণে এই nrটা ns কে রিচ করতে পারে না। এখন ফিকটিশাসলি যদি তুমি মনে করো যে রোটরটার মাস 0, যেটা হওয়া সম্ভব না, তাহলে nrটা হয়তো ns কে টাচ করতে পারে, কিন্তু সেটা কখনোই হওয়া সম্ভব না। আবার যদি এটাও তুমি মনে করো ফিকটিশাসলি যে কোনোভাবে nr ns এর সঙ্গে সমান হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে টর্কটা 0 হবে, সেটাও আমরা আগের দিন প্রমাণ করেছি। কারণ এদের মধ্যে যদি কোনো রিলেটিভ মোশন না থাকে তাহলে এই কন্ডাক্টরে কোনো ভোল্টেজ তৈরি হবে না, এবং ভোল্টেজ তৈরি যদি না হয় তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, কোনো ফ্লাক্সও জেনারেট করবে না, এবং স্টেটর ফ্লাক্সের সঙ্গে রোটর ফ্লাক্সের যদি ইন্টারাকশন না হয় তাহলে কোনো টর্কও প্রডিউসড হবে না। তার ফলে ইন্ডাকশন মোটরের ঘোরার জন্য এদের মধ্যে যে স্পিডের ডিফারেন্স সেটা থাকাটা খুব এসেন্সিয়াল। এই জায়গা পর্যন্ত আমরা পড়েছি। এখন প্রশ্ন হলো যেটা যে এই যে nr এবং এর যে স্পিড ns, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত, যেটাকে আমরা স্লিপ স্পিড বলেছিলাম, ns মাইনাস nr। এইটাকে আমরা বলতে পারি রিলেটিভ ভেলোসিটি বিটুইন স্টেটর RMF and রোটর বডি। এবং এই যে রিলেটিভ ভেলোসিটিটা, এইটাই কিন্তু রোটর কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ইন্ডাকশনের জন্য দায়ী। তাহলে রোটর কন্ডাক্টরে যে ভোল্টেজ তৈরি হবে বা সেখান থেকে যে কারেন্ট প্রডিউসড হবে তার ফ্রিকোয়েন্সি কত হবে এবং তার সঙ্গে এই রিলেটিভ ভেলোসিটির সম্পর্ক কি হবে, সেই জায়গাটা আমরা একটু দেখে নিতে চাইছি। সেই সম্পর্কটা আগে যেমন তুমি দেখেছিলে যে ns এর সঙ্গে যে সম্পর্ক ছিল, ns সমান ছিল 2f/p rps, যেখানে f টা ছিল সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সিমিলারলি এখানে এই রিলেটিভ ভেলোসিটি ns মাইনাস nr, এটা হবে 2fr/p rps। এই f সাফিক্স r, এটা f ইনটু r নয়, কিন্তু f সাফিক্স r, এই f সাফিক্স r এইটাই হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি। অর্থাৎ রোটর ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর ভোল্টেজ অর রোটর কারেন্ট। তাহলে রোটরে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা কার কারণে? এদের রিলেটিভ ভেলোসিটিটার কারণে। এই রিলেটিভ ভেলোসিটিটা যদি 0 হয়ে যায় তাহলে এখানে ভোল্টেজ ইন্ডাকশনও বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে সম্পর্কটা, এটা ধরা যায় 1 নম্বর ইকুয়েশন, আর আগে যেটা তুমি পেয়েছিলে সেটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো রিলেশনশিপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এফটা কিন্তু এখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে যে সাপ্লাইটা কানেক্ট করেছো তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, আর এখানে যে ভোল্টেজটা তৈরি হয়েছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে fr। তাহলে fr এর সঙ্গে f এর সম্পর্কটা কি সেটা যদি আমরা বার করি এই 1 এবং 2 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে আমরা যদি 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ns মাইনাস nr বাই ns সমান fr বাই f।
এই 2/p-টা কেটে যাবে এবং ns মাইনাস nr বাই ns এইটাকে তোমরা বলেছিলে স্লিপ s, তাহলে fr বাই f সমান হচ্ছে s। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিলেশন। এই সম্পর্কগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে এই কারণে যে এইগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগে। তাহলে একটা ইম্পর্টেন্ট রিলেশন আমরা পেলাম, fr অর্থাৎ রোটর ভোল্টেজ বা রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু s। অতএব fr সমান sf। তাহলে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সিটা যখন মেশিন ঘুরছে সেই অবস্থাতে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল না কমে গেল, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে বেশি হলো না কম হলো, সেটা এই ইকুয়েশন থেকেই আমাদের পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি ভাবে একটা ইন্ডাকশন মোটরের যে স্লিপের পার্সেন্টেজ হয় সেটা ম্যাক্সিমাম 6 থেকে 7% পর্যন্ত হতে পারে একটা নর্মাল মেশিনের ক্ষেত্রে। আমরা যদি ধরে নিই যে এসটা 5%, তাহলে সেক্ষেত্রে এফআর এর ভ্যালু কি হবে, বা 4% যদি ধরো, তাহলে এফআর সমান হবে 4% অফ সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, মানে 0.04 ইন্টু 50 সমান 2 হার্টজ। তাহলে বুঝতেই পারছো যে রানিং কন্ডিশনে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি কতটা কমে যায়, এবং ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার ফলাফলটা কি, মানে আলটিমেটলি টোটাল জিনিসটাতে কি ইফেক্ট পড়বে। ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড যত টার্ম আছে বা যত কোয়ান্টিটিস আছে তারা সবাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে যে রানিং কন্ডিশনে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি ইজ ভেরি ভেরি লো, অনলি 2 হার্টজ, যেখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তাহলে মোটরটা যতক্ষণ পর্যন্ত স্ট্যান্ড স্টিল কন্ডিশনে ছিল ততক্ষণ পর্যন্ত রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি স্টেটর কারেন্টের ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম ছিল, অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম ছিল, 50 হার্টজ ছিল। কিন্তু যেই মেশিনটা ঘুরতে শুরু করলো, স্পিড আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং রিলেটিভ ভেলোসিটিটা কমতে থাকলো, অটোমেটিক্যালি তার ফ্রিকোয়েন্সি কিন্তু ফল করতে শুরু করলো, এবং এটা যখন ম্যাক্সিমাম স্পিডে রিচ করে যাবে তখন এর ফ্রিকোয়েন্সিটা অত্যন্ত কমে গিয়ে একদম ভেরি লো হয়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড যেসব টার্মগুলো রয়েছে তারাও কমে যাবে। যেমন তুমি দেখেছো যে এই যে E2 ইকুয়েশন তোমরা লিখেছিলে, যে রোটর ভোল্টেজের ইকুয়েশন, E2 মানে রোটর ভোল্টেজ পার ফেজ, সেই ইকুয়েশনটা কেমন ছিল, 4.44 f n ফেজ kW 2 phi, এরকম একটা ইকুয়েশন তোমরা পড়েছিল। এবং এখানে দেখতেই পাচ্ছ যে ভোল্টেজটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। তাহলে এটা যখন রানিং কন্ডিশনে তুমি পড়বে, রানিং কন্ডিশনে রোটরের যে পার ফেজ ইনডিউসড ইএমএফ সেটা কি হবে, সেটা সব একই থাকবে, শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে এফ আর হয়ে যাবে এবং বাকিগুলো সেম থাকবে। তাহলে এই ইকুয়েশনটা হবে। তাহলে বুঝতেই পারছো যে ইআর কে যদি আমরা এখানে E2 দিয়ে ভাগ করি তাহলে এটা এফআর বাই এফ হবে, ইআর বাই E2 সমান হবে এফআর বাই এফ, এবং এফআর বাই এফ এই রিলেশনশিপটা তোমরা আগে লিখেছো এস। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম যে রানিং কন্ডিশনে রোটরের যে ভোল্টেজ পার ফেজে সেটা এস ইন্টু E2। E2টা কোন কন্ডিশনের ভোল্টেজ, E2টা হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশনের ভোল্টেজ পার ফেজে, স্ট্যান্ড স্টিল কন্ডিশন ইনডিউসড ইএমএফ পার ফেজ, আর এটা হলো রানিং কন্ডিশন ইনডিউসড ইএমএফ পার ফেজ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন তোমরা জানতে পারলে। ঠিক এরকম ভাবেই রোটরে যে কন্ডাক্টরগুলো রয়েছে সেই কন্ডাক্টরের নিজস্ব রেজিস্ট্যান্স আছে এবং ইন্ডাক্ট্যান্স আছে। ইন্ডাক্ট্যান্স আছে মানে তাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স X ও আছে। তাহলে এই যে রেজিস্ট্যান্স R2 এবং রিঅ্যাকট্যান্স X2 ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এই দুটোর মধ্যে কে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট আর কে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট নয়। তাহলে R2টা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স পার ফেজ, এবং X2 হচ্ছে রোটর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ। তাহলে এখানে দেখো R2 এর সঙ্গে কখনোই ফ্রিকোয়েন্সি কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কমা বাড়া এর কোনো প্রভাব R2 এর উপর পড়ে না, রেজিস্ট্যান্সের সঙ্গে ফ্রিকোয়েন্সি কোনো রিলেশন নেই।
কিন্তু x2 এর ইকুয়েশন যেহেতু ওমেগা এল মানে হলো 2 পাই এফ এল, তাহলে বুঝতেই পারছো এটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তার মানে f যদি চেঞ্জ হয়ে যায়, f টা যদি f r হয়ে যায়, তাহলে x2 টাও x r হয়ে যাবে এবং x r এর সঙ্গে x2 সম্পর্ক কি হবে? একদম সিমিলার সম্পর্ক, যেরকম তুমি ভোল্টেজের ক্ষেত্রে পেলে সেম সম্পর্ক তুমি পাবে। তাহলে রানিং কন্ডিশনে রোটরের রিঅ্যাক্ট্যান্সটা বাড়বে না কমবে? s দিয়ে গুণ হওয়া মানে কিন্তু সেটা কমে যাবে। s এর ভ্যালু তো একের থেকে অনেক কম, 0.04 0.05 এরকম, তার মানে রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু কিন্তু অনেক কম হবে। তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কি কি ফ্যাক্টরের উপর প্রভাব পড়ছে সেগুলো লক্ষ্য করো। এক নম্বর তোমরা দেখলে যে ফ্রিকোয়েন্সি ফল করার সঙ্গে সঙ্গে ভোল্টেজ কমে গেল, পার ফেজে ইনডিউসড ইএমএফ ইন দ্য রোটর কমে গেল, রোটর রিঅ্যাক্ট্যান্স যেটা পার ফেজে সেটাও কমে গেল, একদম সেম রেটে, যে রেটে ভোল্টেজ কমেছিল সেই রেটেই রিঅ্যাক্ট্যান্সটাও কমে গেল, এস দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। এবং অটোমেটিক্যালি ইম্পিডেন্স তোমরা দেখেছিলে Z2 যেটা, সেই Z2 টা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে তার ভ্যালু কত ছিল? R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার, এটা ছিল স্ট্যান্ড স্টিল কন্ডিশন, স্ট্যান্ড স্টিল ইম্পিডেন্স, রোটর ইম্পিডেন্স পার ফেজ। সেইটাই যখন রানিং কন্ডিশনে হবে তখন R2 টার কোনো চেঞ্জ হবে না, R2 টা যেমন ছিল সেরকমই থাকবে, শুধু এইটা SX2 হয়ে যাবে, SX2 হোল স্কয়ার হয়ে যাবে। এটা হচ্ছে রানিং কন্ডিশনে Z। তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছো যে রানিং কন্ডিশনে Z টা কমে যাবে, কারণ S দিয়ে গুণ হয়ে যাবে মানেটা কি? এখানে এই X2 টা অনেক কমে গেল, X2 কমে গেলে Z আর টা কমে গেল। তাহলে আলটিমেটলি এখানে কারেন্টটা কি দাঁড়ালো? রোটর কারেন্টের ভ্যালু কি হলো রানিং কন্ডিশনে? স্ট্যান্ড স্টিল কন্ডিশনে কারেন্টটা কি ছিল? স্ট্যান্ড স্টিল কন্ডিশনে রোটর কারেন্টের ভ্যালু ছিল I2, মানে I2 পার ফেজ, এটা ছিল E2 পার ফেজ বাই Z2 পার ফেজ। তার মানে E2 বাই রুট ওভার R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার, এত অ্যাম্পিয়ার। কিন্তু রানিং কন্ডিশনে সেটা কি দাঁড়ালো? সেটা হলো ER বাই ZR। ER টা তুমি অলরেডি পেয়েছো SE2, আর এখানে ZR টা কি পেলে? ZR টা পেলে R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার, এত অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে দেখতে পেলে তুমি রোটর কারেন্ট আমরা বার করতে পারছি। তাহলে এই যে ফর্মুলাগুলো তোমরা শিখলে, এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমরা অনেকগুলো নিউমেরিক্যাল প্রবলেম করতে পারি, আমরা সেখানে আসবো। তার আগে আমি আরো কিছু জিনিস একটু বলে দিতে পারি। প্রথমত হচ্ছে যে এই যে রোটরের ফ্রিকোয়েন্সিটা এত ফল করে গেল, তোমরা আগে একটা শিখেছিলে যে রোটর ফ্রিকোয়েন্সির সঙ্গে একটা বিশেষ টাইপ অফ লসের একটা রিলেশন আছে, যেমন কোর লস, যেটাকে আমরা অনেক সময় আয়রন লসও বলে থাকি। এই আয়রন লস মানে এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লস, এই দুটো লস কিন্তু মেশিনের ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট লস। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে এই লসগুলো বেড়ে যায়, ফ্রিকোয়েন্সি কমলে এই লসগুলো কমে যায়। এখন তোমরা দেখতেই পেলে যে রানিং কন্ডিশনে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি অনেক ফল করে গেল, ফল করে গেলে অটোমেটিক্যালি ওই লসগুলো ফল করে যাবে, লসগুলো একেবারে নেগলিজিবল হয়ে যাবে। এবং এডি কারেন্ট লস হচ্ছে ফ্রিকোয়েন্সি স্কোয়ারের সঙ্গে ভ্যারি করে, অটোমেটিক্যালি সেটা কিন্তু অনেকটাই ফল করে যাবে। তাহলে সেই জায়গাতে আমরা যদি জিনিসগুলোকে একটু স্টাডি করি তাহলেই বুঝতে পারবো যে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার কারণে রোটরের যে আয়রন লস বা রোটরের যেটাকে আমরা কোর লস বলে থাকি, সেই কোর লসটা কিন্তু একদম নেগলিজিবল হয়ে যায়। এই কোর লসটা নেগলিজিবল হওয়ার ফলে আমরা যখন কনস্ট্রাকশন করেছিলাম, একটু মনে করার চেষ্টা করে দেখো, আমি বলেছিলাম তোমাদের যে রোটরে কিন্তু এডি কারেন্ট লস নিয়ে আমরা অতটা চিন্তিত নই, কারণ রোটরের সেই জন্যই আমরা রোটরের ল্যামিনেশনের থিকনেস গুলোকে মোটা করেছিলাম। তাহলে এই যে আমি বলছি যে রোটরের মানে কোর লসটা নিয়ে অত ভাবিত নই, বা এডি কারেন্ট লসটা কি হলো না হলো তাতে আমার খুব একটা কিছু যায় আসছে না। কেন, কি কারণ? বিকজ অফ দ্য রিডাকশন অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার কারণে reduction of eddy current loss, and that is why the thickness of lamination does not matter at all. If we make it thicker, then eddy current loss will not bother us. এই জায়গাটা তোমাদের আশা করি পরিষ্কার হয়েছে। এরপরে আমি একটা জিনিস বলতে চাইছি যে তোমরা আগের দিন একটা জিনিস শিখেছো যে কোনো একটা জায়গাতে যদি টর্ক প্রডিউস করতে হয় তার জন্য কি কন্ডিশন দরকার। এই জায়গাটা তোমরা দুটো ভাবে শিখেছো। একটা হচ্ছে যে টর্ক প্রডিউস করতে গেলে দুটো ফ্লাক্সের উপস্থিতি দরকার, সেই দুটো ফ্লাক্স যদি পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, সেই দুটো ফ্লাক্স কোথা থেকে আসবে? এখানে একটা স্টেটর থেকে আসবে, একটা রোটর থেকে আসবে। সেই দুটো ফ্লাক্স যদি উপস্থিত থাকে এবং তারা যদি পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, সেই ইন্টারঅ্যাকশনের ফলে একটা টর্ক তৈরি হতে পারে। এটা একটা তোমরা শিখেছিলে। আর একটা জিনিস তোমরা শিখেছিলে যে বেন্ডিং অফ দ্য ফ্লাক্স লাইন, কারণ এই যে উপর থেকে যে ফ্লাক্স গুলো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা স্টেটর ফ্লাক্স এভাবে রোটরে কানেক্ট হচ্ছে,
এবং রোটর ফ্লাক্স গিয়ে সেটাকে বেন্ড করে দিচ্ছে। রোটর ফ্লাক্সটা এরকম কন্ডাক্টরকে ঘিরে ঘুরতে থাকে এবং তোমাদের আমি বলেছিলাম যে একটা রাবার ব্যান্ডকে স্ট্রেচ করলে যেরকম ফ্লাক্স লাইনটা দাঁড়ায় সেই রকম ফ্লাক্স লাইন বেন্ড করে যায়। এই যে বেন্ডিং অফ ফ্লাক্স লাইনের ন্যাচারাল টেন্ডেন্সি কি বেন্ড করা? নিশ্চয়ই বেন্ড করা নয়, কারণ ফ্লাক্স কখনোই এরকম ঘুর পথে যেতে চায় না, ফ্লাক্স সবসময় সোজা পথে যেতে চায় এরকম ভাবে। তাহলে যখনই তুমি ফ্লাক্স লাইনটাকে এরকম বেন্ড করে দেবে, ফ্লাক্সের টেন্ডেন্সি কিন্তু হবে এটাকে আবার সোজা হওয়া। অটোমেটিক্যালি তার ফোর্সটা কিন্তু এইদিকে কাজ করবে, ফোর্সটা এইদিকে কাজ করলে তবেই মেন লাইনটা কিন্তু সোজা হতে পারবে। তাহলে বুঝতে পারছো যেদিকে তুমি এটাকে স্ট্রেচ করছো, অর্থাৎ এই রোটর ফ্লাক্সটা গিয়ে স্টেটর ফ্লাক্সটাকে যে দিকে মেকিয়ে দিচ্ছে, ফোর্সটা কিন্তু তার উল্টো দিকে কাজ করছে। তাহলে যে কোনো জায়গাতে মনে রাখবে যদি টর্ক প্রডিউস হতে হয় তাহলে সেখানে ফ্লাক্স লাইনের বেন্ডিং হতেই হবে। এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখা দরকার। তাহলে টর্ক প্রোডাকশনের আমি দুটো শর্তের কথা বললাম তোমাদের। এক নম্বর হচ্ছে যে দুটো ফ্লাক্স থাকতে হবে আলাদা আলাদা, যাদের মধ্যে ইন্টারাকশন হবে এবং সেই ইন্টারাকশনের ফলে ফ্লাক্স লাইনের বেন্ডিং হতে হবে। ফ্লাক্স লাইন যদি বেন্ড না করে তাহলে কিন্তু কোনো টর্ক প্রডিউস হবে না। ওকে, এখন এখানে ছেলেরা একটা জিনিস প্রশ্ন করে যে এই যে দুটো ফ্লাক্সের অস্তিত্বের কথা আমরা বলছি, এই দুটো ফ্লাক্স কি ট্রান্সফর্মারের ক্ষেত্রে ছিল না? ট্রান্সফর্মারেও তো প্রাইমারি কারেন্ট ছিল, সেকেন্ডারি কারেন্ট ছিল, তাহলে অটোমেটিক্যালি প্রাইমারিতেও ফ্লাক্স ছিল, সেকেন্ডারিতেও ফ্লাক্স ছিল, তাহলে তারা কি ইন্টারঅ্যাক্ট করে কোনো টর্ক প্রডিউস করতে পারতো না? এই প্রশ্নটা কিন্তু ছেলেরা মাঝে মাঝে করে। এর উত্তরটা কি হবে? এবং সেই একই ঘটনা তুমি ইন্ডাকশন মোটরেও দেখতে পাবে। ইন্ডাকশন মোটরে দেখো, যখন তুমি এই স্টেটর টানছো, স্টেটরে বলছো যে তুমি একটা ফ্লাক্স ক্রিয়েটেড হয়েছে, এবং স্টেটরে যখন তুমি এই যে তিনটে সাপ্লাই ফেজকে কানেক্ট করছো এবং সেখানে আরএমএফ তৈরি হচ্ছে, আরএমএফ তৈরি হওয়ার মানে হচ্ছে যে এখানে এন পোল, এখানে এস পোল, এটা যদি টু পোল মেশিন হয় তাহলে এই পোলগুলো এরকম ঘুরতে থাকবে, পোলগুলো এরকম রোটেট করবে পরিধি বরাবর। এবং যখন এখানে এন পোল তৈরি হবে তখন আবেশের নিয়ম অনুযায়ী, ইন্ডাকশন মোটর তো, ইন্ডাকশন মোটরে স্টেটর থেকে রোটরের মধ্যে আবেশ হবে, ইন্ডাকশন হবে, তার ফলে ইন্ডাকশনের নিয়ম অনুযায়ী রোটরে ঠিক মুখোমুখি এস পোল তৈরি হবে এবং এস পোলের উল্টো দিকে এন পোল তৈরি হবে। এবং এখানে যেরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে, অটোমেটিক্যালি রোটরের পোলটাও তো শিফট করে যাবে আবেশের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে এই যে এখানে কন্ডাক্টরটা ধরো, এই যে রোটরের কন্ডাক্টর, এটাকে যদি আমি ক্লোজ নাও করি, আমরা তো বলেছিলাম যে রোটর কন্ডাক্টর গুলো সবসময় শর্ট সার্কিটেড থাকে এবং একটা ক্লোজ পাথ তৈরি করে এবং সেখানে কারেন্ট ফ্লো হয়। যখন এখানে ভোল্টেজ প্রডিউসড হয় তখন সেই ভোল্টেজের প্রডিউস হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কারেন্ট ফ্লো শুরু হয়, কেন না পাথটা ক্লোজ থাকে বলে। কিন্তু আমরা যদি মনে করি যে রোটর কন্ডাক্টর গুলো ওপেন আছে, রোটর কন্ডাক্টরে কোনো কানেকশন তুমি করোনি, অর্থাৎ ধরো আমরা যদি ধরে নিই যে স্টেটরে তিনটে ফেজ, তিনটে ওয়াইন্ডিং আমরা এভাবে এঁকেছি, যার তিনটে টার্মিনাল হলো R1, Y1 এবং B1, এবং তাদেরকে আমরা তিনটে ফেজের সঙ্গে কানেক্ট করেছি। এখন যখনই এখানে কারেন্ট ফ্লো শুরু হবে, ধরো আর ফেজের কারেন্ট হচ্ছে IR, Y ফেজে IY এবং B ফেজে IB। এই তিনটে কারেন্ট যখনই এখানে এই ওয়াইন্ডিং এর মধ্যে ফ্লো করতে শুরু করবে তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং আমি ধরে নিলাম যে সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হলো ক্লকওয়াইজ। আর ওয়াই বি ফেজ সিকোয়েন্স থাকলে ক্লকওয়াইজেই তার ডিরেকশনটা হবে। এখন এটা হলো রোটর ওয়াইন্ডিং। রোটর ওয়াইন্ডিংটাকেও দেখো হুবহু স্টেটরের মতো করেই আমরা এঁকেছি, অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, যে এখানে আর ফেজের সঙ্গে রোটরের আর ফেজ একদম সেম ফেজে আছে। সেটা কিভাবে আমি বুঝতে পারছি? যে যেহেতু আমি রোটর কয়েলটাকে আমি মনে করছি যে এটা ওপেন কন্ডিশনে আছে, দেখো এখানে তিনটে কয়েল কিন্তু ওপেন কন্ডিশনে আছে, অর্থাৎ এই মুহূর্তে রোটরের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে রোটরে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে কি রোটরে কোনো ফ্লাক্স তৈরি হবে বা রোটরে কোনো ফিল্ড তৈরি হবে? এটা একটা বড় প্রশ্ন, এটা ছেলেরা কিন্তু করে থাকে এবং ছেলেদের কাছে এখানে একটা মিসকনসেপশনও আছে। আমি সেই জায়গাটাতে একটু আসতে চাইছি। লক্ষ্য করে দেখো যে স্টেটরে যখন এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, অর্থাৎ এন এবং এস পোল ঘুরতে থাকবে, অটোমেটিক্যালি রোটরের মধ্যেও কিন্তু একটা আবেশের ফলে এন এবং এস পোল তৈরি হবে, এন এর উল্টো দিকে এস এবং এস এর উল্টো দিকে এন, যেটা তোমরা আগেও শিখেছো। এবং যখন স্টেটরে এই একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরবে, অর্থাৎ পোলগুলো ঘুরবে, অটোমেটিক্যালি রোটরের মধ্যেও সেই ঘূর্ণনটা হবে। তার মানে কি আমি বলতে পারবো যে রোটরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে? তা কিন্তু নয়। এই ফিল্ডটা কিন্তু হয়েছে পুরোপুরি স্টেটরের জন্য একটা আবেশের কারণে।
এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না, যার ফলে এখানে কিন্তু কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটরের মধ্যে ডেভেলপ করছে না। তাহলে এই যে ঘুরছে যেটা, এটা কিন্তু রোটরের নিজের কোনো কারণে ঘুরছে না, এটা স্টেটরের আবেশের কারণে ঘুরছে। এবং পোলগুলো লক্ষ্য করে দেখো, পোলগুলো একদম হুবহু সামনাসামনি আছে, পোলগুলোর মধ্যে কোনো মানে অ্যাঙ্গেল নেই, একদম এন এর উল্টো দিকে এস, এস এর উল্টো দিকে এন, মানে অ্যাজ ইফ যেন দুটো পোল লক হয়ে আছে, এ যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে, এইরকম ব্যাপারটা হচ্ছে। এর ফলে কোনো টর্ক কিন্তু প্রডিউস হবে না। তুমি বলতে পারো যে এখানে রোটরে তো পোল তৈরি হয়েছে, স্টেটরেও পোল তৈরি হয়েছে, তারা দুজনেই ঘুরছে, তাহলে কেন কোনো টর্ক প্রডিউস হবে না? আমি ধরে নিই যে এখানে টর্ক প্রডিউস হবে না, ব্যাপারটা আমি বলি তোমাকে যে রোটর কিন্তু এই অবস্থায় ঘুরবেও না, যে এখানে যতক্ষণ না রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ততক্ষণ পর্যন্ত রোটর কিন্তু ঘুরবেও না, এটাও পরিষ্কার। কারণ দুটো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব থাকলে তবেই টর্ক প্রডিউস হবে। তাহলে যখন এখানে এন পোল তৈরি হচ্ছে, এখানে এস পোল তৈরি হচ্ছে, তখন কিন্তু রোটরটা স্ট্যান্ড স্টিল কন্ডিশন আছে, এটা মনে রাখতে হবে তোমাকে। দিয়ে এন পোলটা ধরো এখানে যে যাচ্ছে মুভ করে এখানে চলে এলো, অটোমেটিক্যালি এস পোলটা এখানে চলে এলো। এই যে এস পোলটা এলো, এটা কিন্তু রোটরের ঘূর্ণনের ফলে এলো না, এটা আবেশের ফলে এলো। যেহেতু এন পোলটা এখানে শিফট করে গেছে, অটোমেটিক্যালি তার উল্টো দিকে এস পোল তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম হলো। তার মানে রোটরে কিন্তু কোনো টর্ক প্রডিউস হয়নি। তাহলে যতক্ষণ না পর্যন্ত রোটর ওয়াইন্ডিং কে তুমি কানেক্ট করছো, মানে রোটর ওয়াইন্ডিং এর পাথটাকে তুমি ক্লোজ করছো, রোটর ওয়াইন্ডিং এ কারেন্ট ফ্লো করছে, সেখানে ফ্লাক্স তৈরি হচ্ছে, সেই ফ্লাক্সটা স্টেটরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো টর্ক প্রডিউস হবে না। তাহলে রোটরের ওপেন কন্ডিশনে যদিও রোটরে পোল তৈরি হচ্ছে, তবুও কিন্তু এখানে কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটরে ডেভেলপ করবে না। স্টেটর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, যেহেতু সাপ্লাই আছে, কিন্তু রোটরের মধ্যে কিন্তু কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড নেই, যার ফলে এখানে কোনো রোটেশনও হবে না, কোনো টর্ক প্রডিউস হবে না। তাহলে টর্ক প্রোডাকশনের জন্য আমি কি কন্ডিশন বললাম, যে স্টেটরে যেমন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, হুবহু রোটরেও কিন্তু তোমাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। সেটা যদি করতে চাই তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি এটাকে শর্ট সার্কিট করে দিতে পারি। ধরো একটা এরকম সুইচ দিয়ে আমি টেনে দিলাম, তিনটে ফেজই শর্ট হয়ে গেল। শর্ট হয়ে গেলে এখানে কারেন্ট ফ্লো শুরু হবে। কিন্তু যদি এদের মধ্যে ফেজ শিফট না থাকে, অর্থাৎ এও যেখানে আছে যেভাবে আছে, এও সেইভাবে আছে, তার মানে এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। আর অ্যাঙ্গেল না থাকলে কিন্তু কোনো টর্ক প্রডিউস হবে না। তাহলে দুটো ফ্লাক্স থাকতে হবে, সেই দুটো ফ্লাক্সের মধ্যে যদি কোনো ফেজ অ্যাঙ্গেল না থাকে, তাহলে কিন্তু কোনো টর্ক প্রোডাকশন হবে না। এই জায়গাটা কিন্তু তোমাদের পরিষ্কার করতে হবে। তার মানে দুটো সেম ফ্লাক্স বলতে আমি মিন করছি যে দুটো ডিফারেন্ট ফ্লাক্স, বাট তাদের ফেজ শিফটটা সেম, মানে তাদের ফেজ অ্যাঙ্গেল সেম, 0 ডিগ্রি তাদের ফেজ শিফট। তাহলে সেই জাতীয় দুটো ফ্লাক্স নিয়ে কিন্তু কোনো ইলেকট্রোম্যাগনেটিক টর্ক প্রডিউস হবে না। এই জায়গাটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে আমাকে যদি এখানে টর্ক প্রডিউস করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে এই রোটরটাকে, স্টেটর তো আমি কিছু করতে পারবো না, স্টেটরের ওয়াইন্ডিং হচ্ছে ফিক্সড, আমি রোটরটাকে একটু মুভ করাতে পারি। এই মুভমেন্টটা আমি একটা মেশিন দিয়ে যদি করাই, আমি একটা তোমাদের মেশিনের নাম বলছি, যে মেশিনটা দিয়ে আমরা রোটরের এই ফেজ শিফটিংটাকে একটু করাতে পারি। আমি এক্সপেরিমেন্টালি বলছি যে যদি আমরা এরকম করে থাকি, অর্থাৎ 8 ফেজটা এরকম সোজা না এঁকে আমি একটু 8 ফেজটাকে এরকম বেন্ড করে দিই। ধরা যাক 8 ফেজটা আমি এইরকম আঁকি, এবং ওয়াই ফেজটা ধরো 120 ডিগ্রি এখানে আঁকলাম, এবং বি ফেজটা এখানে। তাহলে বুঝতেই পারছো যে এটা 8 ফেজ, এটা ওয়াই ফেজ এবং বি ফেজ, এবং আলটিমেটলি তাদেরকে আমি শর্ট সার্কিট করি। তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু একটা বেন্ড করে গেছে, অর্থাৎ এই যে 8 ফেজ আর এর 8 ফেজ, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা শিফট। এই থিটা শিফট অর্থাৎ একটা স্টেটরের 8 ফেজ, এটা রোটরের 8 ফেজ, এদের মধ্যে একটা শিফটিং তৈরি হয়েছে। এই শিফটিংটা আমরা করতে পারি ফেজ শিফটার বলে একটা মেশিন দিয়ে। ফেজ শিফটার বলে একটা মেশিন দিয়ে আমরা যদি এই শিফটিংটা করে দিই, তাহলে কিন্তু সেখানে টর্ক প্রোডাকশন শুরু হবে। এই টর্ক কিভাবে প্রডিউসড হবে, তার ইকুয়েশন কি হবে, এই ডিটেইল ডেরিভেশন গুলো আমি নেক্সট ক্লাসে আমি পড়াবো। আপাতত তোমরা জেনে রাখো যে স্টেটর এবং রোটরের মধ্যে যদি কোনো ফেজ শিফট না থাকে দুটো ফেজের মধ্যে, তাহলে কিন্তু টর্ক প্রোডাকশন হবে না। এখন এই যে রোটরের 3টে ফেজ তুমি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ব্যালেন্সড ফেজ, এবং এখানেও কিন্তু কারেন্ট ফ্লো করছে, একদম হুবহু স্টেটরের মতোই কিন্তু এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ। তাহলে যদি স্টেটরের 3টে ফেজে কারেন্ট ফ্লো করার জন্য, স্টেটরের 3টে ফেজ কি অবস্থায় ছিল, তাদের মধ্যে একটা 120 ডিগ্রি স্পেস অ্যাঙ্গেল ছিল, এবং যে সাপ্লাইটা দিয়েছিল তুমি তাদের মধ্যে 120 ডিগ্রি টাইম অ্যাঙ্গেল ছিল, যার ফলে ওখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। রোটরের ক্ষেত্রেও তো হুবহু সেম জিনিস, সেখানেও ধরা যাক 3টে ফেজ আছে, তারা পরস্পর 120 ডিগ্রি স্পেস অ্যাঙ্গেল, এবং সেখানে যে কারেন্ট গুলো ফ্লো করছে তারা নিজেদের মধ্যে আবার টাইম অ্যাঙ্গেলের 120 ডিগ্রি ডিসপ্লেস।
তাহলে রোটরের মধ্যেও একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে ডিউ টু দ্য রোটর কারেন্ট ইটসেলফ, এবং সেটার স্পিড কত হবে? তাহলে স্টেটরে যদি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমি বলি যে স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি স্টেটর, আর রোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি রোটর। তাহলে তাদের মধ্যে দুটো আলাদা আলাদা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এবং তাদের মধ্যে একটা ফেজ শিফট আছে। এবং এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য রোটর এর স্পিড কত হবে? এর স্পিড হবে এর ফ্রিকোয়েন্সি অনুযায়ী, ওর স্পিড হবে ওর ফ্রিকোয়েন্সি অনুযায়ী। এর ফ্রিকোয়েন্সি কত ছিল? স্টেটরের ফ্রিকোয়েন্সি ছিল এফ সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সেই জন্য এর সিনক্রোনাস স্পিডে ঘুরছিল, 2f/p ছিল এর স্পিড। এরও সিনক্রোনাস স্পিড, কিন্তু সিনক্রোনাস স্পিডটা করেসপন্ডিং টু দ্যাট ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর। তার মানে এর যে স্পিড হবে, মানে এটা স্পিড আর স্পিড অফ দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন স্টেটর। আর এখানে যেটা হবে nr, যেটাকে আমি বলবো nrটা হবে তোমার 2fr/p। fr-টা কি? fr-টা হচ্ছে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এখানে nr বলবো না আমি, এটা আসলে ns মাইনাস n। তোমরা তো দেখেছি যে fr-টা কি পেয়েছিলে? fr-টা পেয়েছিলে যে ns মাইনাস nr, এটাকে যদি তুমি ধরো pn/120, মানে এটাকে যদি তুমি p/2 দিয়ে ভাগ করো তাহলে তুমি fr-টা পাবে। তাহলে বুঝতেই পারছো যে এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা রোটরে ডেভেলপ করছে সেটার স্পিড হচ্ছে এইটা ns মাইনাস nr, কারণ তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা। এটা এই ডেরিভেশনটা তোমরা করেছো, খেয়াল করে দেখো। fr/f সমান কি লিখেছিলে তুমি? ns মাইনাস nr/ns, এরকম লিখেছিলে। এটা পেলে কি করে? এটা পেলে এইভাবেই যে fr এর ইকুয়েশনটা ছিল এরকম p/2 ইনটু ns মাইনাস nr, আর f এর ইকুয়েশনটা ছিল p/2 ইনটু ns। এই দুটোকে ভাগ করি তো তুমি এটা পেয়েছিলে। তাহলে এই যে ইকুয়েশনটা, এখান থেকে তো 2fr/p যদি আমি করি তাহলে তো ns মাইনাস nr। তাহলে রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড বা রোটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড উইথ রেসপেক্ট টু দ্য রোটর বডি, এটা কত? সেটা হচ্ছে ns মাইনাস nr। তাহলে এই রিলেটিভ স্পিড গুলো আমি আজকে তোমাদের একটু বলে দিই, তাহলে এই ক্লাসটাকে আমি কনক্লুড করতে পারবো। আপাতত কোথায় কি স্পিড আছে এবং কে কার সাপেক্ষে কোন রিলেটিভ ভেলোসিটিতে ঘুরছে সেই আইডিয়াটা তোমাদের একটু পরিষ্কার করা উচিত। এখনই আমি যেটা পড়ালাম তোমাদের সেটা হচ্ছে রোটর আরএমএফ। এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই কমন বইগুলোতে হয়তো পাবে না, যে তোমরা এটা পড়োনি। তোমরা স্টেটর আরএমএফটা নিয়ে বেশি চিন্তিত থাকো, কিন্তু রোটরেও যে সিমিলারলি একটা আরএমএফ তৈরি হতে পারে সেই জায়গাটা তোমরা আজকে শিখতে পারি। তাহলে রোটর আরএমএফটা কার সাপেক্ষে? রোটরের নিজের বডিটার সাপেক্ষে। রোটর বডিটা কোন স্পিডে ঘুরছে? nr স্পিডে ঘুরছে। তাহলে রোটর আরএমএফ উইথ রেসপেক্ট টু দ্য রোটর বডি, এটা কত? তার স্পিড কত? স্পিড অফ রোটর আরএমএফ উইথ রেসপেক্ট টু দ্য রোটর বডি, এটা হচ্ছে ns মাইনাস nr। আর রোটরের স্পিড কত? রোটর স্পিড হচ্ছে nr। তাহলে বাইরে যদি একটা ধরো একটা লোক দাঁড়িয়ে দেখে বিষয়টাকে, স্টেশনারি অবজারভার, এটাকে আমি বলছি স্টেশনারি অবজারভার, মানে বাইরে একটা লোক স্থির জায়গায় দাঁড়িয়ে জিনিসটাকে দেখছে, রোটরটাকে দেখছে। তাহলে সে রোটর আরএমএফটাকে কোন স্পিডে ঘুরতে দেখবে? রোটর আরএমএফ তো রোটরের সাপেক্ষে ns মাইনাস nr স্পিডে ঘুরছে, এবং রোটরের নিজের স্পিড হচ্ছে nr। তাহলে রোটরের উপর যদি কোনো লোক বসে থাকে সে রোটর আরএমএফ কে ঘুরতে দেখবে এই স্পিডটা। কিন্তু বাইরে যদি কোনো লোক বসে থাকে স্টেশনারি অবজারভার, তাহলে সে কিন্তু এই স্পিডটা তো দেখবেই, তার সঙ্গে আবার রোটরের স্পিডটাও অ্যাড হবে। তার ফলে একটা স্টেশনারি অবজারভারের সাপেক্ষে রোটর আরএমএফ এর যে স্পিড, তাহলে স্পিড অফ রোটর আরএমএফ with respect to stationary observer। স্টেশনারি অবজারভার আর স্টেটর এই দুটো কিন্তু একই, মানে স্টেটরও স্থির আছে, স্টেশনারি অবজারভারও স্থির আছে। তারা ওই রোটর আরএমএফ কে কোন স্পিডে ঘুরতে দেখছে? তারা ঘুরতে দেখছে যে রোটরের সাপেক্ষে রোটর আরএমএফ এর যে স্পিড প্লাস রোটরের নিজের স্পিড, তার মানে আসলে সিনক্রোনাস স্পিড। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, যে স্টেশনারি অবজারভার রোটর আরএমএফ কে কোন স্পিডে ঘুরতে দেখবে? রোটর আরএমএফ যে স্পিডে ঘুরছে সেটা রোটরের সাপেক্ষে ns মাইনাস nr, কিন্তু রোটরের নিজের স্পিড হচ্ছে nr। তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে সেটা ns হয়ে যাচ্ছে।
তাহলে স্টেশনারি অবজারভার রোটর আরএমএফ কে এনএস স্পিডে ঘুরতে দেখবে, স্টেশনারি অবজারভার স্টেটর আরএমএফ কে কোন স্পিডে ঘুরতে দেখবে, সেটাও এনএস স্পিড। তার মানে দুজনেই কিন্তু একই স্পিডে ঘুরছে বলে মনে হবে বাইরে থেকে। তাহলে স্পিড অফ দা স্টেটর আরএমএফ with respect to stationary observer equal to ns। তার মানে বুঝতেই পারছো যে এরা দুজনেই একই স্পিডে ঘুরছে, বাইরের লোকটা দুজনকে একই স্পিডে ঘুরতে দেখছে, স্টেটর আরএমএফ এবং রোটর আরএমএফ। তাহলে স্টেটর আরএমএফ এবং রোটর আরএমএফ এর নিজেদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত? নিশ্চয়ই 0 হবে। তাহলে আমরা বলতে পারি the relative velocity between stator RMF and rotor RMF is 0। তাহলে relative velocity between, এটা আমি মুছে দিচ্ছি, relative velocity between stator RMF and rotor RMF is 0। Relative velocity between stator RMF and stator is ns। Relative velocity between stator RMF and rotor ns minus nr, কারণ রোটরের স্পিড দেয় না। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি বিটুইন রোটর আরএমএফ এন্ড স্টেটর, স্টেটর মানে স্টেশনারি অবজারভার, সেটা হচ্ছে ns। রিলেটিভ ভেলোসিটি বিটুইন রোটর আরএমএফ এন্ড রোটর, সেটা হলো ns মাইনাস nr। তাহলে এই রিলেটিভ ভেলোসিটি গুলো যদি তোমরা মনে রাখো এবং জিনিসটাকে অনুধাবন করো, তাহলে কিন্তু তোমাদের আইডিয়াটা অনেক পরিষ্কার হয়ে যাবে। এর উপর বেস করে আমরা নেক্সট দিন কিছু অঙ্ক করব, কিছু নিউমেরিক্যাল প্রবলেম করে দেখাবো আমি তোমাদের যে কি কি ভাবে সেই প্রবলেমগুলোকে সলভ করা যেতে পারে। আপাতত আজকে যতটুকু পড়ালাম সেটুকু বাড়িতে খুব ভালো করে পড়ে আসবে। নেক্সট দিন আমরা প্রোডাকশন অফ টর্ক পড়াবো একটা অন্য অ্যাঙ্গেল থেকে, একটু অ্যাডভান্স ওয়ে। আমি তোমাদের আগেই বলেছি যে মাঝে মাঝে আমি কিন্তু একটু ডেপথে ঢুকে যাবো এবং বেশ কিছু অ্যাডভান্স স্টাডিজ আমি তোমাদের পড়াবো, যারা পরবর্তীকালে ধরো বিটেক বা এমটেক পড়বে বা করছো অলরেডি, তাদের পক্ষে এই জিনিসগুলো অনেক সুবিধা হবে। এবং আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে দেখবে ওই টাইটেলে যে ভিডিওগুলোর পাশে অ্যাডভান্স বলে লেখা থাকছে, সেই জায়গাগুলোতে এই অ্যাডভান্স জিনিসগুলোকে ডিল করা থাকবে। সেই জন্য আমি আশা করবো তোমরা সব ছাত্ররাই এই অ্যাডভান্স ভিডিওগুলোকে খুব মন দিয়ে শুনবে। প্রয়োজন হলে যে জায়গাগুলো তোমাদের মনে হচ্ছে যে ঠিক জানা নেই বা সেটা একটু পড়ে নিলে ভালো হয়, তাহলে সেই জায়গাগুলো একটু দেখে নেবে, তাহলে ওই জায়গাগুলো বুঝতে অসুবিধা থাকবে না। যদিও একটু কঠিন জায়গাগুলো, কিন্তু একটু যদি ভালো করে বোঝো বা ওই জায়গাগুলো একটু অন্য বই থেকে পড়ো, তাহলে কিন্তু তোমাদের কাছে ইন্ডাকশন মোটরের পুরো জিনিসটা খুব ভিভিড হয়ে যাবে এবং ভেতরের অপারেশনটা কিভাবে হচ্ছে সেটা খুব ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট দিন ক্লাসে আসার আগে আমি তোমাদের বলবো যে ভেক্টর অ্যালজেব্রার ক্রস প্রোডাক্ট এই ব্যাপারটা কি, এইটা তোমরা একটু দেখে আসবে, যাতে আমার নেক্সট দিনের ক্লাসটা করতে সুবিধা হয়। কারণ ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট এই ব্যাপারগুলো তোমরা অনেকেই জানো না। ভেক্টর অ্যালজেব্রা সম্বন্ধে যদি ধারণা না থাকে বা ভেক্টর কি বলবো, ভেক্টর ম্যাথামেটিক্স যেটাকে বলে, ভেক্টরের বিভিন্ন প্রোডাক্ট কেমন ভাবে হয় না হয়, এই জিনিসগুলো যদি তোমাদের আইডিয়া না থাকে, তাহলে কিন্তু এই টর্ক প্রোডাকশনটাকে খুব ভালোভাবে বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা থেকে যায়। কিছুটা মুখস্থ মতো করতে হয় বা কিছুটা ডেরিভেশন টাইপের করতে হয়, কিন্তু ভেতরের ঘটনাটা কি ঘটছে সেই জায়গাটা ফিজিক্সটাতে যদি ঢুকতে হয়, তাহলে কিন্তু আমাকে ওই ভেক্টরে ঢুকতে হবে। সেই জন্য তোমরা নেক্সট ক্লাসে আসার আগে ওই ভেক্টরের ক্রস প্রোডাক্ট ব্যাপারটা একটু দেখে আসবে। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে। যদি এখানে কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে, আজকের বোঝার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে তোমাদের রোটর আরএমএফ নিয়ে একটা কনফিউশন, কারণ রোটর আরএমএফ এই ব্যাপারটার সঙ্গে তোমরা ঠিক পরিচিত নও বলে আমার মনে হয়। তোমরা স্টেটর আরএমএফটাই পড়তে অভ্যস্ত বইয়ে, রোটর আরএমএফ এর যে জিনিসগুলো আজকে আমি ভিডিওতে বললাম, এইগুলো বারবার রিপিট করে করে শুনে তোমরা ভিতরে অনুধাবন করার চেষ্টা করবে যে কি হচ্ছে এক্স্যাক্টলি। তাহলে আজকের ক্লাস এটুকুই থাক। থ্যাংক ইউ।